এই ক্লাসে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে বাছাই করা সেরার সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন আমরা দেখবো। তো আজকের এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে লাইফ সায়েন্স থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এক্সপ্লেনেশন প্রত্যেক। তো চলো শুরু করি আজকের ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ। ওকে, তো চলো শুরু করি নাকি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন রয়েছে ফুসফুসের আবরণীকে কি বলা হয়? ফুসফুসের আবরণীকে কি বলা হয়ে থাকে? মেনিনজেস, প্লুরা, পেরিকার্ডিয়াম, সবগুলো। গুড ইভিনিং প্রত্যেকে ট্রাই করবে অ্যান্সার দেওয়ার। ওকে, কমেন্ট সেকশনে বলো। এক নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, ফুসফুসের আবরণীকে কি বলা হয়? মেনিনজেস, প্লুরা, পেরিকার্ডিয়াম, সবগুলো। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। দেখো ফুসফুসের আবরণীকে বলা হয়ে থাকে প্লুরা। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, একদম ভিভিআই করে দাও প্রত্যেকে। এরপরে বাকি অপশনস এর পাশাপাশি আমরা বিভিন্ন অঙ্গের আবরণীর নাম দেখবো। মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? দেখো অপশন এ তে ছিল মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলা হয়। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। যকৃতেরও আবরণীকে বলা হয় গ্লিনস ক্যাপসুল। তোমরা সচরাচর এই তিনটেই পাবে, ঠিক আছে? বাকিগুলো এখানে এক্সট্রা কিন্তু দেওয়া হয়েছে। তো অবশ্যই যেহেতু তোমরা করছো এই টপিক থেকে বিভিন্ন অঙ্গের আবরণীর নাম, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নোট ডাউন করে নাও। যকৃতের আবরণীকে বলা হয় গ্লিনস ক্যাপসুল, বৃক্কের আবরণীকে বলা হয় রেনাল ক্যাপসুল। তাহলে যকৃত বা লিভারের আবরণীকে কি বলছে? গ্লিনস ক্যাপসুল, এবং বৃক্কের আবরণীকে বলছে রেনাল ক্যাপসুল। ওকে, আচ্ছা, অস্থির ভেতরের বা ইনার যে বোন রয়েছে, ভেতরের অস্থির আবরণীকে বলা হয় এন্ডোস্টিয়াম, আর বাইরের অস্থির আবরণীকে বলা হচ্ছে কি? প্যারিওস্টিয়াম। এন্ডোস্টিয়াম, প্যারিওস্টিয়াম। আর তরুণ অস্থির আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। ওকে, হৃৎপিণ্ডের আবরণীকেও পেরিকার্ডিয়াম বলছি, তরুণ অস্থির আবরণীকে পেরিকার্ডিয়াম বলছি। আচ্ছা, ক্রোমোজোমের আবরণীকে কি বলা হয়? পেলিকল। ক্রোমোজোমের আবরণীকে বলা হয় পেলিকল, ঠিক আছে? ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন, জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে কি বলে? স্টক, সিয়ন, নিম্নকাণ্ড, শাখা কলম। জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে কি বলে? 2 নম্বর প্রশ্ন, জোড় কলম তৈরির সময় কি হয়? উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয়, তো সেটাকে আমরা আদি জোড় বা আমরা রুট স্টক বলে থাকি, তাই না? আদি জোড় বা রুট স্টক বলে থাকি, যেটাকে সিম্পলি আমরা স্টক নামেও ডাকি। সো অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এটি মূলত মূল বা মূলের একটি অংশ যার উপর নতুন উদ্ভিদের অংশ বা স্কিয়ন লাগানো হয়, হ্যাঁ না? দেখো, জোড় কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে বলা হয় আদি জোড় বা রুট স্টক বা স্টক। এটি মূলত মূল বা মূলের একটি অংশ যার উপর নতুন উদ্ভিদের অংশ বা স্কিয়ন লাগানো হয়। আচ্ছা, গ্রাফটিং বা শাখা কলম, এই পয়েন্টটাও দেখবে তো একটু। গ্রাফটিং বা শাখা কলম বলতে একটি উদ্ভিদের শাখা কেটে অন্য একটি উদ্ভিদের সাথে জোড়া লাগিয়ে নতুন চারা তৈরি করার যে পদ্ধতি তাকে বোঝানো হয়ে থাকে গ্রাফটিং বা শাখা কলম, ঠিক আছে? ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বাহক হয়, মাতা বর্ণান্ধ হয়, পিতা বর্ণান্ধ হয়, পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হয়। এইখানে কোন অপশনটা সেট হবে বলো? 3 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকে ট্রাই করো সঠিক অ্যান্সার দেওয়ার। বলো সঠিক উত্তর কোনটা হবে? ভেরি গুড, অনেকেই লাইভে যুক্ত হয়ে গিয়েছো। মন্টু, সুপ্রীতি, ঋতিকা, ওকে, শ্বেতা, অনুষ্কা, ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করছো। তো তোমরা অবশ্যই সেশনটিকে লাইক এবং শেয়ার করে দেবে। সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বর্ণান্ধ হয়। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন বি। গুড ইভিনিং প্রত্যেককে, গুড ইভিনিং। অবশ্যই তোমরা খুব ভালোভাবে ক্লাসটা দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী? পি মোজাইক, এন্টামিবা, হিস্টোলাইটিকা, ভ্যারিওলা, উপরের সবগুলো। প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী কোনটা নিম্নের? হিস্টোলাইটিকা, এন্টামিবা, হিস্টোলাইটিকা প্রোটোজোয়ার উদাহরণ। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। দেখো, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী হলো এককোষী ইউক্যারিওটিক জীব। এইখানটাও মনে রাখবে, এককোষী জীবেরা এবং বিভিন্ন পরিবেশে মুক্তভাবে বা অন্যের উপর কিন্তু নির্ভর করে এরা বেঁচে থাকে। এদের উদাহরণ যদি দেখো, অ্যামিবা, প্যারামোজিয়াম, ইউগ্লিনা এবং ট্রাইপানোজোমা। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন দেখলাম, পরবর্তী 5 নম্বর কোশ্চেন, ইসিজির সম্পূর্ণ নাম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রিক করোনারি গ্রাফ, ইলেকট্রিক মোনোগ্রাফ। মনোগ্রাম, বলো সঠিক উত্তর কোনটা হবে? দেখো, ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিও গ্রাম হবে। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ইলেকট্রোকার্ডিওগ্রাম, জি ফর গ্রাম। ওকে, গ্রাফ নয় কিন্তু। অপশন এ হবে সঠিক উত্তর। একটি কার্ডিওগ্রাম বা ইসিজি হলো একটি চিকিৎসাগত পরীক্ষা যেটা হৃৎপিণ্ডের সংকোচনের সময় উৎপন্ন বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরীক্ষা করে হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা শনাক্ত করে থাকে। রোগীর ইসিজি পরিমাপ করার মেশিনকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। ওকে, 6, আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম হলো কি? আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি? মেরিচিপ্পাস, ইওহিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। আধুনিক ঘোড়ার নাম জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যান্সার করবে। সঠিক উত্তরটা হয়ে যাবে ইকুয়াস। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ইকুয়াস হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হলো কোনটি? শীতল রক্তের প্রাণী, উষ্ণ রক্তের প্রাণী, উভয়চর,
আচ্ছা, এখানটায় তোমরা এই জায়গাটা কাটবে, ঠিক আছে, উভয়চরটা কেটে দাও, উভয়চর হবে এটা। লাস্টে রয়েছে আর শীতল এবং উষ্ণ উভয় রক্তের প্রাণী। তো স্তন্যপায়ী প্রাণী যারা রয়েছে তাদের বিশেষ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমত আমরা এখানে দেখবো, দেখো স্তন্যপায়ী প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্যগুলি হচ্ছে তারা উষ্ণ শোণিত উষ্ণ রক্তের প্রাণী। তো প্রথমে আমাদের প্রথম পয়েন্টের উত্তর চলে এলো, অপশন বি হবে সঠিক উত্তর, উষ্ণ রক্তের প্রাণী। তাদের সারা দেহ হচ্ছে লোমে আবৃত এবং দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। আর স্তন গ্রন্থি রয়েছে এবং তাদের বাচ্চারা মায়ের দুধ পান করে। এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের দাঁত রয়েছে, তারা সন্তান প্রসব করে, তবে কিছু ব্যতিক্রমও রয়েছে যেরকম প্লাটিপাস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের মেন বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রধান বৈশিষ্ট্য। তো এই তোমরা বক্সটা অবশ্যই দেখে নেবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? এবং এটা ব্র্যাকেটে দেওয়া আছে প্রায়, অর্থাৎ তোমাকে প্রায় একটা রেঞ্জ বলতে হবে। 6 থেকে 8 গ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে, 13 থেকে 18 গ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে, 19 থেকে 22 গ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে, নাকি 22 থেকে 28 গ্রাম প্রতি 100 মিলিলিটার রক্তে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ জানতে চেয়েছে, বলো সঠিক উত্তর কোনটা হবে? তো প্রথমত দেখো, রক্তের রং লাল কেন হয়? রক্তের রং লাল হয় হিমোগ্লোবিনের উপস্থিতিতে, এবং হিমোগ্লোবিন আমরা পাবো হচ্ছে আয়রন বা এফি পাবো, তাই না, আয়রন পেয়ে থাকি। এবং প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ রেঞ্জটা মনে রাখবে 12 থেকে 16 বা 13 থেকে 18 গ্রাম প্রতি মিলিলিটার রক্তে। এবং মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী দেহে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম থাকে, এটাও মনে রাখবে। তো স্ত্রী দেহে হচ্ছে 12 থেকে 15 মধ্যে তোমরা দেখবে রেঞ্জটা, 12 থেকে 15 গ্রাম ডেসিলিটার। আর মানব দেহে প্রতি 100 ml রক্তে সাধারণত অক্সিজেনের পরিমাণ বা অক্সিজেন কত বাহিত হয়, এটাও পরীক্ষাতে আসতে পারে প্রশ্ন। ওকে, তো এটাও মনে রাখবে 20 ml অক্সিজেন কিন্তু বাহিত হয় প্রতি 100 ml রক্তে মানব দেহে, ঠিক আছে। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু জ্বরের সময় শরীরের নিচের কোনটির ঘাটতি দেখা যায়? হিমোগ্লোবিন, চিনি, প্লেটলেট, জল। ডেঙ্গু জ্বরের সময় শরীরে নিচের কোনটির ঘাটতি দেখা যায়? কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি। দেখো, ডেঙ্গু জ্বর হলে হচ্ছে প্লেটলেট সংখ্যা বা অনুচক্রিকা সংখ্যা কমে যায়। এমনি স্বাভাবিক অবস্থায় আমাদের 4.5 লাখ মতো, অর্থাৎ 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ মতো অনুচক্রিকা রয়েছে আমাদের শরীরে, ঠিক আছে। যখন ডেঙ্গু আক্রান্ত হবে সেই প্লেটলেটের সংখ্যা কমতে থাকে, এবং যদি সেটা কমে প্রায় 40,000-এর কাছাকাছি হয়ে যায় তাহলে আমাদের শরীর কিন্তু ডেঞ্জার ইন সিচুয়েশন। ওকে, প্লেটলেটের পরিমাণ যদি 40,000-এর কাছাকাছি হয় তাহলে প্রাণঘাতী অবস্থায় রয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু ভাইরাস সংক্রামিত হয় মূলত এডিস ইজিপ্ট প্রজাতির স্ত্রী মশার দ্বারা, ঠিক আছে। ডেঙ্গুতে প্লেটলেটের অভাব হয়, আর প্লেটলেট দ্রুত কমে গেলে ডেঙ্গু জ্বর বেড়ে যায়। মানুষের দেহে প্লেটলেটের স্বাভাবিক পরিমাণ প্রতি মাইক্রোলিটার রক্তে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষের মধ্যে হয়, এই রেঞ্জটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং এই পরিমাণ যেটাই তোমার প্লেটলেটের যে কাউন্ট, এটা সাধারণত সিবিসি, তোমরা দেখবে অনেক সময় যাদের ডেঙ্গু হয় হসপিটালে ভর্তি করলে সিবিসি টেস্ট করা হয় ব্লাড টেস্টের উপরে, ঠিক আছে। তোমরা অনেক সময় রিপোর্টে দেখতে পাবে এটা সিবিসি টেস্ট। তো এটাও মনে রাখবে, সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, পরীক্ষার মাধ্যমে এই টেস্টটা করা হয়ে থাকে যে কত প্লেটলেট রয়েছে। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী অনেকগুলো এখানে পয়েন্ট রয়েছে, ঠিক আছে, বিভিন্ন তোমার হচ্ছে ভাইরাস এবং তার কিসের কারণে হয়, ঠিক আছে। যেরকম হচ্ছে এইডস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য হয়, চিকেন পক্স, ভেরিসেলা জস্টার ভাইরাস, চিকেনগুনিয়া ভাইরাস, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ভাইরাস, ইবোলা ভাইরাস, হাম ভাইরাস, মার্স করোনা ভাইরাস, মার্স কোসিওভি, মাম্পস ভাইরাস, জলাতঙ্ক ভাইরাস এবং গুটি বসন্ত ভেরিওলা ভাইরাস, ঠিক আছে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। পৃথিবীর আদিকোষ হলো সম্ভবত গ্লাইসিন, প্রোটোসল, নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। পৃথিবীর আদিকোষ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে প্রোটোসেল। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, প্রোটোসেল। পৃথিবীর আদিকোষ সম্ভবত হচ্ছে প্রোটোসেল। নেক্সট, পরবর্তী প্রশ্ন, গরুর দুধে কি থাকার জন্য দুধ হলদে রঙের হয়ে থাকে? ক্যারোটিন, রাইবোফ্লেভিন, ল্যাকটোজ, গ্লুকোজ। 11, কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? গরুর দুধের রং হলদেটে রঙের হয়ে থাকে, এটা কিসের জন্য হয়? দেখো, এটা বেসিক্যালি হয় হচ্ছে ক্যারোটিনের উপস্থিতির জন্য। অপশন এ হবে সঠিক উত্তর। এক্সপ্লেনেশনটা খুব ভালো করে দেখবে। গরুর দুধের রং ক্যারোটিনের উপস্থিতির জন্য কিছুটা হলদেটে হয়। দুধে হলুদ রঙের পরিমাণ গরুকে দেওয়া সবুজ খাদ্যের পরিমাণের উপর নির্ভর করে, অর্থাৎ যে হলদেটে রং হয় সেটা হচ্ছে গ্রিন যে খাবার দেওয়া হয়, বিশেষ করে ঘাস জাতীয় খাবার, তার উপর ডিপেন্ড করে। এর কারণ হলো উদ্ভিদে ভিটামিন এ থাকে না, তাই না, তবে এর পূর্বসূরি প্রোভিটামিন এ ক্যারোটিনয়েড থাকে। আচ্ছা, এগুলি প্রাণীদের দ্বারা খাওয়ার সময় ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে যায়। আর ক্যারোটিনয়েড হলো ফল এবং সবজি, কমলা এবং হলুদ যে রং হয়, রং, ঠিক আছে। সবুজ শাকসবজিতেও ক্যারোটিনয়েড থাকে, তবে ক্লোরোফিলের সবুজ রং তাদের প্রচ্ছন্ন করে দেয়। ওকে, নেক্সট, পরবর্তী কোশ্চেন। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। অপশন
এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন সি রয়েছে, দেখো ভিটামিন সির অভাবে কি হয়, ভিটামিন সির অভাবে স্কারভি হয়, ভিটামিন সির অভাবে স্কারভি হয়। ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, এরপরে দেখো ভিটামিন বি1 এর অভাবে ব্যারিবেরি হয়, ভিটামিন বি2 এর অভাবে ত্বক সম্পর্কিত সমস্যা হয়, বি12 এর অভাবে রক্তশূন্যতা, পেশি এবং স্নায়ু সংক্রান্ত সমস্যা হয়, ভিটামিন সির অভাবে স্কারবি, ডির অভাবে রিকেট হয়, ভিটামিন কে রক্ত জমাট বাঁধার অক্ষমতা অর্থাৎ কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না, এবং ভিটামিন কে রক্ত সঞ্চালনে সহায়তা করে, এটা প্রশ্ন আছে, কোন ভিটামিন রক্ত সঞ্চালনে সহায়তা করে, ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন ই বন্ধাত্মকরণে, ঠিক আছে, ভিটামিন ইর অভাবে বন্ধাত্মকরণ হয়, ঠিক আছে। কোয়াশিয়ারকার রোগ প্রোটিনের অভাবে হয়, কোয়াশিয়ারকার, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিনের অভাবে হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? রক্ত, লসিকা, গোবিনী, অন্ত্র। মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। মানবদেহে রক্ত হচ্ছে মানবদেহের হরমোন হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়। ওকে, মানবদেহে হরমোন হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়। হরমোন এবং উৎসেচক দুটো কনসেপ্ট তোমরা পড়বে, ঠিক আছে, এইগুলো আছে অনেক সময় দেখবে। আচ্ছা, হরমোন হচ্ছে রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে, ঠিক আছে। হরমোন প্রাণীদের ক্ষেত্রে রক্ত ও লসিকার মাধ্যমে এবং উদ্ভিদদের ক্ষেত্রে জল ও কলারসের মাধ্যমে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে বাহিত হয়ে ওই অঞ্চলে কলাকোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর উৎসেচক কি করে বলো, কমেন্টের মাধ্যমে জানাও। উৎসস্থলেই ক্রিয়া করে নাকি? ওকে, ঠিক। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীকে ডেভিল মাছি বলে? তিমি, অক্টোপাস, হাঙ্গর, ডলফিন। কোন প্রাণীকে ডেভিল মাছি বলে? ডেভিল মাছি বলা হয় অক্টোপাসকে। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট, ইউস্টেসিয়ান নালী কোথায় অবস্থিত? ত্বক, মধ্যকর্ণ, নাসিকা, অন্তর্কর্ণ। ইউস্টেসিয়ান নালী, ইউস্টেসিয়ান নালী, কোশ্চেন নাম্বার 15, ইউস্টেসিয়ান নালী অবস্থিত হচ্ছে মধ্যকর্ণে। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। যদি আমরা দেখি কর্ণের ভাগগুলো, কর্ণের প্রধান তিনটি অংশ, বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তর্কর্ণ। বহির্কর্ণের মধ্যে রয়েছে কি কি দেখো, কর্ণছত্র, কর্ণকুহর এবং কর্ণপটহ নিয়ে গঠিত। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন অংশটা কি কি নিয়ে গঠিত দেখে নাও। বহির্কর্ণ কি কি বললাম, কর্ণছত্র, কর্ণকুহর, কর্ণপটহ। আর মধ্যকর্ণে কি থাকে, এটি ছোট ও বায়ুপূর্ণ প্রকোষ্ঠ। মধ্যকর্ণের প্রকোষ্ঠ মেলিয়াস, ইনকাস, টেপিস নামে তিনটি ছোট হাড় শিকলের মতো থাকে। মধ্যকর্ণ ইউস্টেসিয়ান নালীর সাহায্যে গলবিলির সঙ্গে যুক্ত থাকে, তাহলে ইউস্টেসিয়ান নালী মধ্যকর্ণের অংশ। অন্তর্কর্ণ গঠিত হচ্ছে ককলিয়া এবং ভেস্টিবুলার যন্ত্র নিয়ে গঠিত। ককলিয়া মনে আছে, শামুকের ন্যায়, ককলিয়া শামুকের ন্যায় অংশ, ঠিক আছে, শামুকের মতো দেখতে পেঁচানো, তাই না, ক্লাস 10-এ তোমরা পড়েছো। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? ফ্লোয়েম, জাইলেম, নালিকা, কোষ। কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়? 16 নম্বর কোয়েশ্চেন, সঠিক উত্তরটা হবে উদ্ভিদ দেহে দেখো খাদ্য, খাদ্য পরিবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য, আর জাইলেমের মাধ্যমে হচ্ছে জল, হ্যাঁ না। সো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, কোনটি এককোষী জীব? মানুষ, ব্যাকটেরিয়া, কেঁচো, চিংড়ি। প্রথমত মানুষ তো হবে না, অসংখ্য কোষ নিয়ে আমাদের মানব দেহ গঠিত। কেঁচো হবে না, চিংড়িও হবে না, সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীবের উদাহরণ। যদি আমরা দেখি এখানে অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক, এরা হচ্ছে এককোষী জীব। তাহলে এককোষী জীবের উদাহরণটা দেখে নাও, অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল এবং ছত্রাক। এককোষী জীবের অন্যান্য উদাহরণ রয়েছে ক্লামাইডোমোনাস, প্যারামাইজিয়াম, ব্যাকটেরিয়া, নস্টক, ইস্ট, এরা, ঠিক আছে, ক্লামাইডোমোনাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বহুকোষী জীবের উদাহরণ উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, শৈবাল। ওকে, শৈবালটা দেখো এখানে রয়েছে এককোষী এবং বহুকোষী। ভাইরাস, ভাইরাস কি, ভাইরাস হচ্ছে অকোষীয়, ঠিক আছে, ভাইরাস হচ্ছে অকোষীয় প্রাণীর উদাহরণ, সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ না। চলো নেক্সট, কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, H2 সালফার ডাইঅক্সাইড। কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? অপশন বি হবে সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড। অপশন বি হবে সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়। তোমরা দেখবে কোল্ড ড্রিঙ্কস বা শীতল পানীয় খোলার চিপি খোলার পরে কি হয়, বাবল সৃষ্টি হয়, সেখানে কি থাকে, সেখানে প্রচুর পরিমাণে সোডা এবং কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, লোহিত রক্তকণিকার জন্মস্থান কোথায়? অস্থিমজ্জা, লসিকা, ধমনী, শিরা। লোহিত রক্তকণিকা বা আরবিসি বলে থাকি, আরবিসি, রেড ব্লাড কর্পাসল। ওকে, এর স্থায়িত্ব কতদিন? 120 দিন। ডিরেক্ট প্রশ্ন আছে। এর অপর নাম কি? লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। লোহিত রক্তকণিকার অপর নাম এরিথ্রোসাইট। এটির কবরস্থান কোথায়? এটা অনেক সময় পড়ে, যেখানে ধ্বংস হয়ে যায়, প্লীহাতে। আর এর জন্মস্থান হচ্ছে অস্থিমজ্জা বা বোন মেরুতে, অস্থিমজ্জা বা বোন মেরুতে। অপশন এ হবে সঠিক উত্তর, লোহিত রক্তকণিকার জন্মস্থান অস্থিমজ্জা আর কবরস্থান প্লীহা, স্থায়িত্ব হচ্ছে 120 দিন, অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। ওকে, চলো নেক্সট কোশ্চেন, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? যকৃৎ, বৃক্ক, অগ্নাশয়, রক্তরসে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় বলো। কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হবে গ্লাইকোজেন যকৃতে সঞ্চিত হয়। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে,
যকৃৎ এবং পেশিগুলিতে শক্তি গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটি পলিস্যাকারাইড, যেটা হচ্ছে ছত্রাক এবং প্রাণীদের মধ্যে শক্তি সঞ্চয় করার এক রূপক হিসেবে কাজ করে থাকে, এবং গ্লুকোজের পলিস্যাকারাইড গঠনটি শরীরে গ্লুকোজের প্রাথমিক সঞ্চয় এর রূপটি দেখিয়ে থাকে। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গ্লাইকোজেন সঞ্চিত হয় যকৃতে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করবো প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক তো করবেই করবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবে পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য।